নমস্কার বন্ধুরা, গল্পে দীপান্বিতার গল্প পাঠের আসরে আজ আমি আপনাদের আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা একটা ছোট গল্প পড়ে শোনাব। গল্পটির নাম শ্রীমতী রূপবতী। সঙ্গে থাকুন। বিকেলে দরকারের সময়েও গাড়ি মেলেনি শ্রীমতীর, তবু খুশি মেজাজেই বেরিয়েছিল। একটা গাড়ি মেরামতিতে গেছে, দ্বিতীয় গাড়ি নিয়ে সুবিনয় নিখোঁজ। কোথায় হই হই করে বেড়াচ্ছে কে জানে। দেখা হলেই 17 কাজের ফিরিস্তি দেবে, যার অর্থ একটা মিনিটও সে অপচয় করার পাত্র নয়। তার ফেরার আশায় বসে থাকলে হয়তো বিকেল পেরিয়ে সন্ধ্যা গড়াবে। তাই একটা ট্যাক্সি ধরে দক্ষিণ থেকে উত্তর কলকাতায় পাড়ি দিয়েছিল শ্রীমতী চৌধুরী। তারপর তপতী আর অমিতাভর সঙ্গে দিব্যি হাসি খুশির মধ্যে ঘণ্টাখানেক সময় কেটে গেছে। খবরটা শুনেই তপতী লাফিয়ে উঠবে জানা কথা, লাফিয়ে উঠেছিল। আর উৎফুল্ল মুখে অমিতাভও অনেক চাটুক্তি নিক্ষেপ করেছে। বলেছে, শ্রীমতী, তোমার তুলনা নেই, তুমি একটি জিনিয়াস, তুমি মুক্তহস্তা কমলা স্বরূপিণী, তুমি আমাদের কল্পতরু মহামায়া। সুবিনয় বেটার ছেলের অনেক তপস্যার ফলে সে ছেড়ে আমরাও এই রমণীরত্নের অন্তরঙ্গ করুণার পাত্র হয়ে ধন্য হবার সুযোগ পেয়েছি। শ্রীমতী কোপ দেখিয়েছে বটে, কিন্তু অখুশি হয়নি। তপতী শ্রীমতীর বাল্যবন্ধু, আর সুরসিক অমিতাভও তার অন্তরঙ্গ এবং প্রীতিভাজন। হইচই আনন্দের মধ্যে সিদ্ধান্তটা সবে কাল পাকা হয়েছিল। শ্রীমতী সে খবরটাই তপতী আর অমিতাভকে দিতে এসেছিল। রাতে কাল বন্ধু সমাগম হয়নি বাড়িতে। সুবিনয়ের মুখে খবরটা পেয়েই সকলে সাগ্রহে এসে উপস্থিত হয়েছিল। সস্ত্রীক নিরঞ্জন এসেছিল, সস্ত্রীক দীপক ঘোষাল এসেছিল, বিপদনিক উমানাথ এসেছিল, ব্যাচেলর সেনও বাদ যায়নি। বায়নাটা প্রায় জুলুমের মতো করে তুলেছিল উমানাথ আর ব্যাচেলর সেন। কথা না দিলে ও তো এসে আঁচল ধরবে বলে ভয় দেখিয়েছিল। আর তার ঘরের লোক সুবিনয় হাসছিল মিটিমিটি। ব্যাপার আর কিছু নয়, এরকম একটি সৌভাগ্য শ্রীমতীর শ্রীহস্তে সেধে এলো যখন, তাদের এত বাঞ্ছিত আর এত প্রতীক্ষিত জিনিসটির এবারে পত্তন হবে কি না। ওদের এই প্রত্যাশার প্রস্তাবটা একদা শ্রীমতী দিয়েছিল। বছরে পর পর দল বেঁধে সকলে মিলে ভারতের নানান জায়গায় বেরিয়ে বেড়ানোর রস 16 কলায় আস্বাদন করেছে। কিন্তু রোজগার সকলের সমান নয় বলেই একবার কেউ না কেউ পিছিয়ে যায়। তখন শ্রীমতী প্রস্তাব করেছিল, একটা ট্যুরিং ক্লাব করলে কেমন হয়। প্রথমে 60-70 হাজার টাকার ফান্ড যদি একটা সেই করে দেয়, তারপর যে যা পারে ওই ফান্ডে জমা দেবে, না পারলে না দেবে। মোট কথা, বেড়াতে যখন বেরোনো হবে ওই ফান্ড থেকেই টাকা তুলে নিয়ে সকলে বেরোবে, তখন আর কারোর ব্যক্তিগত ফান্ডের প্রশ্ন উঠবে না। শুনে সকলে তারস্বরে আহামরি করে উঠেছে। বিপদনিক উমানাথ আর ব্যাচেলর সেন তো পায়ের ধুলো নেবার জন্যই ধাওয়া করেছিল তাকে, কিন্তু হবে হবে করেও এ পর্যন্ত সেটা হয়ে ওঠেনি। শ্রীমতীর কেমন যেন উৎসাহ মিলিয়ে এসেছিল। সবাই জানে নরম গরম কিছু একটা করিয়ে ফেলতে পারলে শ্রীমতীকে দিয়ে অনেক কিছু হয়, কিন্তু ঝোঁক কেটে গেলেই গড়িমসি। সুখের ঘরে সোনা ঝরে, তাই যেন হলো হঠাৎ। বলা নেই কওয়া নেই, কোথায় শ্রীমতীর এক দূর সম্পর্কের নিঃসন্তান কাকা চোখ বুঝলে, আর শ্রীমতীর অ্যাটর্নির কাছে চিঠি এলো তার 1,00,000 টাকার এখন একমাত্র মালিক শ্রীমতী চৌধুরী। অ্যাটর্নি গাড়ি হাঁকিয়ে বাড়িতে এসে শ্রীমতীকে সেই খবরটা দিয়ে গেলেন, আর তারপর শ্রীমতীর হয়ে বিধিবদ্ধভাবে টাকার দখল নেবার জন্য তৎপর হলেন তিনি। ব্যাস, সকলে খবর পেয়ে গত সন্ধ্যায় বাড়িতে হানা দিল। তাদের দাবি, ট্যুরিং ক্লাব হবে কি না, এবারে সাফ সাফ কথা বলে দাও, প্রতীক্ষার যন্ত্রণা আর সহ্য হয় না। বিপদনিক উমানাথ গর্জে উঠল, হবে না বললে আমি আর ব্যাচেলর সেন দুদিক থেকে 2 পা ধরবো বলে দিলাম। জবাব দেবার আগে শ্রীমতী হাসি মুখেই সুবিনয়ের দিকে সকপ দৃষ্টি হেনেছে একটা, অর্থাৎ এই হামলার আসল পাণ্ডা যে ঘরের লোক স্বয়ং, এটা সে জানে, সেটাই বুঝিয়ে দিল। বাইরে বেরোনোর জন্য তারই পা সর্বদা সুরসুর করে, তারই পায়ের তলায় সর্ষে। নিরুপায় শ্রীমতী বলেছে, হবে বাবা হবে, এবারে থামুন আপনারা। পায়ের বদলে হই হই করে সকলে মিলে শ্রীমতীকে প্রায় মাথায় তুলে নিতে চেয়েছে। সকলে চলে যাওয়ার পর সুবিনয়ও তাকে তোয়াজ করেছে, তুমি ভাবছো আমি ওদের লাগিয়েছি? না, তুমি ননী গোপাল, একেবারে ভাজা মাছটি উল্টে খেতে জানো না, তোমাকে আর আমি চিনি না। চেনানোর ছলে দুষ্টুমি করে সুবিনয় কাছে আসতে চেষ্টা করেছিল, আর তেমনি ছদ্মকোপে শ্রীমতী তাকে ঠেলে সরিয়েছিল। রাতে শয্যায় শুয়ে একটা দৃশ্য, মজার দৃশ্যই, শ্রীমতীর চোখের সামনে ভেসে উঠেছিল। গেলবারে সাঁওতাল পরগনায় বেড়াতে বেরিয়েছিল তারা। একটা পাহাড়ি গাঁয়ের ধারে কয়েকটা মেয়ে পুরুষ নেচে কুদে উৎসব করছিল। তাদের মধ্যে একটা মেয়ে
পরে খাতির হতে নাম জেনেছিল ফুল তারা। সকলের চোখে পড়েছিল। কালো পাথরের কোঁদা মেয়ে যেন একটা, নাক থ্যাবড়া, কপাল উঁচু, কিন্তু স্বাস্থ্য যেন স্বল্প বাস ছিঁড়ে খুঁড়ে উঁকি ঝুঁকি দিতে চাইছে। আর সপুলকে তারপর আরও যে নীরব নাটকটা লক্ষ্য করছিল তা যেন ভুলবার নয়। তার সঙ্গী ভদ্র পুরুষগুলোর চোখের তারায় উদগ্র চাপা লোভের ছটা দেখেছিল সে, সকলের। অমিতাভর, উমানাথের, ব্যাচেলর সেনের, এমনকি নির্ভুল দেখেছে শ্রীমতী সুবিনয়েরও। শ্রীমতী কি রাগ করেছিল? একটুও না, বরং আরও আগ্রহ নিয়ে আরও বেশি উৎসুক হয়ে লক্ষ্য করছিল সে। ওই নিটোল স্বাস্থ্য মেয়েটার দিকে চেয়ে কোথায় যেন একটা নির্ভরতার উৎস খুঁজে পেয়েছিল সে। অতি বড় বিশ্বচাটুকারও রূপের ছিটে ফোঁটা আবিষ্কার করতে পারবে না শ্রীমতীর মধ্যে। তার গায়ের রং, নাক, চোখ মুখ সবই ওই সাঁওতাল মেয়েটার স্বগোত্র যেন, আর স্বাস্থ্য। কিন্তু সব ছাড়িয়ে ওই স্বাস্থ্য যে এভাবে লোকের চোখে পড়ে সেটা যেন এই প্রথম জানল। নাক, মুখ, চোখ, গায়ের রং, লেখাপড়া এইসব ছাড়িয়ে এই সম্পদ যে পুরুষ এমন লালায়িত চোখে দেখে তা যেন বিয়ের পরেও শ্রীমতী জানত না। বড়লোক ব্যবসায়ী বাপের একমাত্র কন্যা, শুধু সেই গুণেই তার শিক্ষিত অনুগত বর জুটেছে, এই ধারণাটাই বদ্ধমূল ছিল। ব্যবসা নিজের হাতে পেয়ে সুবিনয় ফাঁক পেলেই তাকে অনেকভাবে তোয়াজ করে। তবু নিভৃতের ধারণাটা বদলায়নি একেবারে। কিন্তু এই ধারণা থেকে যেন মুক্তির সন্ধান পেয়েছিল শ্রীমতী সেদিন। আনন্দের সেই উদ্বেল অনুভূতিটা শ্রীমতীর মনের তলায় লেগেই ছিল। কলেজে পড়তে তো নিজের নামটার ওপরেই সবথেকে বেশি বিরূপ ছিল সে। আয়নার সামনে দাঁড়ালে শ্রীমতী নামটা নিজের কাছেই বিচ্ছিরি একটা বিদ্রুপের মতো মনে হতো। ওই স্বল্প বসনা পরিপুষ্ট সাঁওতাল মেয়ে তাকে যেন জীবনের অজ্ঞাত সার্থকতার সন্ধান দিয়ে গেছে একটা। তাই ফিরে এসেই সকলের কাছে ট্যুরিং ক্লাবের প্রস্তাব দিয়ে বসেছিল। সন্ধ্যা পেরিয়ে গেছে। তপতির বাড়ি থেকে বেরিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েও একটা ট্যাক্সি ধরা গেল না। বাসগুলোতে ভিড়। ভিড়ের পরোয়া করে না। কলেজে পড়তে ভিড় ঠেলে ট্রামে বাসে উঠতে একটুও খারাপ লাগতো না তার। বাড়িতে দুটো গাড়ি। ট্রাম বাসে উঠতো বলে বাবার কাছে বকুনি খেতে হতো। আগের মতোই ঠেলে ঠুলে একটা দোতলা বাসে উঠে পড়ল শ্রীমতী। এক নজর তাকিয়ে দেখল একতলার লেডিস সিটগুলো সব লেডিদের দখলে। সোজা দোতলায় উঠে গেল সে। সামনে লেডিস সিটটায় দুজন ভদ্রলোক বসে। তাকে দেখিয়ে বিরক্ত মুখভঙ্গি করে উঠে দাঁড়ালো তারা। শ্রীমতী বসল। পাশের জায়গাটা খালি। সিট ছেড়ে যারা উঠে দাঁড়িয়েছিল তারা পিছনে সরে গেছে। খালি সিটটার পাশে এসে দাঁড়িয়েছে একটি তরুণ। অস্ফুট স্বরে শ্রীমতী বলল, বসুন। ছেলেটা কৃতার্থ হয়ে বসল। তারপর সন্তর্পণে একবার মুখ ফেরালো তার দিকে। সঙ্গে সঙ্গে শ্রীমতীর মনে হলো তার চোখে চোখ পড়া মাত্র ছেলেটা যেন নিষ্প্রিয় হয়ে গেল। সামনের একটা পুরুষ সিট খালি হলো। ছেলেটা টুক করে উঠে গিয়ে সেই খালি সিটটা দখল করলো। শ্রীমতীর পাশের সিটটা আবার খালি। বসতে পারি? জবাব না দিয়ে শ্রীমতী একটু সরে বসলো, অর্থাৎ পারে। এবারে পাশে বসলো ট্রাউজার আর টেরিলিন পরা একটা লোক। বসেই ঘাড় বাঁকিয়ে তাকালো একবার, আর তারপরেই তেমনি নির্লিপ্ত বিরস মুখ। অন্তত শ্রীমতীর তাই মনে হলো। বাস স্টপ। সামনের দুটো পুরুষ সিট একসঙ্গে খালি হলো। এই লোকটাও চট করে উঠে গিয়ে তার একটা দখল করলো। পিছনে আরেকজন আরেকটা। এবারে শ্রীমতীর পাশে তৃতীয় ব্যক্তি। বসা লোকটা উঠে গেছে দেখে সে অনুমতি না নিয়েই বসলো পাশে। এই লোকটার বয়স হয়েছে কিছু, তবু চোখে চোখ পড়তে শ্রীমতীর মনে হলো লোকটা যেন আশাভঙ্গ হবার মতো মুখ। বাস স্টপ। সামনের আসন খালি। এই লোকটা উঠে গেল সেখানে। শ্রীমতীর পাশে চতুর্থ লোক। শ্রীমতীর কালো মুখখানা কেন যেন শক্ত কঠিন হয়ে উঠেছে। ইচ্ছে হলে এই লোকটাকে আগেই উঠে দাঁড়াতে বলে, কিন্তু সত্যি বলা যায় না। আবার বাস স্টপ। আবার, তারপরে আবার। শ্রীমতীর সিট সকলের পিছনে। প্রতি স্টপেই সামনে একটা দুটো সিট খালি হচ্ছে, আর তার নির্লিপ্ত পাশের লোক সবার আগে উঠে গিয়ে সেটা অথবা আর একটা দখল করছে। আর তার পাশে নতুন মুখ এসে বসছে। ফিরে তাকাচ্ছে একবার, আর তারপরে সেই মুখে নিস্পৃহতার এমনকি বিরক্তির ছায়াও পড়ছে। এসপ্ল্যানেডে আসা পর্যন্ত সপ্তম বা অষ্টম লোক পাশ থেকে উঠে গেল যখন, শ্রীমতীর মুখের চেহারাই বদলে গেছে। পাশে বসার সময় বেশিরভাগ লোকেরই আগ্রহ দেখেছে, কিন্তু ওর মুখের দিকে চোখ পড়ার সঙ্গে সঙ্গে এক ধরনের অশোভন নিস্পৃহতার অপমান যেন চাবুকের মতো ওকে আঘাত করে সামনের জায়গা পাবার জন্য উন্মুখ হয়েছে।
ভিক্টোরিয়া মেমোরিয়ালে আসা পর্যন্ত নবম, দশম, একাদশ লোকও একইভাবে পাশ থেকে উঠে সামনে জায়গা নিল। তার পাশে দ্বাদশ লোক। চোখে চোখ পড়ার সঙ্গে সঙ্গে মুখে সেই একই বিরক্তি মিশেল গাম্ভীর্যের আবরণ। শ্রীমতীর চাপা নাক, কালো মুখ কতখানি কুৎসিত দেখাচ্ছে এখন সে নিজেই অনুমান করতে পারে। মাথায় আগুন জ্বলছে তার, চোখে খড়খড়ে জ্বালা। কি একটা দৃশ্য যেন চোখের সামনে এগিয়ে এলো হঠাৎ। সাঁওতাল পরগনার অর্ধনগ্ন কতগুলো মেয়ে পুরুষ উৎসবে মেতেছে। তার মধ্যে স্বল্পবাস, প্রায় বুক খোলা, নিটোল পরিপূর্ণ স্বাস্থ্য একটা কুচকুচে কালো মেয়ে, তার নাক চাপা, চোখ ইঁদুরের মতো কুতকুতে ছোট। তারই ওপর কতগুলো ভদ্র শিক্ষিত পুরুষের নগ্ন লোলুপ দৃষ্টি। কিন্তু শিক্ষিতা মেয়ে, দামি বেশবাসে ঢাকা শ্রীমতীর সঙ্গে ওই সাঁওতাল রমণীর অনেক তফাৎ। কোথায় তফাৎ, কেন তফাৎ শ্রীমতী জানে না। যোগুবাবুর বাজারের স্টপেজে সামনের সিট খালি এবং পাশের দ্বাদশ লোকের গাত্রোত্থান যেন প্রস্তুত হয়েই ছিল ওঠার জন্য। শ্রীমতীর পাশে ত্রয়োদশ ব্যক্তি, ধুতি পাঞ্জাবি পরা সুশ্রী একটা লোক। 13 সংখ্যাটা কি অশুভ? শ্রীমতী কি বাসশুদ্ধ লোক হাসাবার মতোই একটা কিছু কাণ্ড করে বসবে? প্রাণপণে নিজেকে সংযত রাখতে চেষ্টা করছে সে। কালীঘাট, সামনে 3-4টে আসন খালি একসঙ্গে। শ্রীমতীর পাশের লোকটা সেদিকে তাকালো একবার, উঠবে কি উঠবে না পলকের দ্বিধা। ঘাড় ফিরিয়ে শ্রীমতীর দিকে তাকালো একবার। শ্রীমতীর কালো মুখের কালো চোখ দুটো তার মুখের ওপর জ্বলছে ধকধক করে। কি ভেবে লোকটা উঠল না, চুপচাপ সামনের দিকে মুখ করেই বসে থাকলো। এই ব্যতিক্রম দেখে শ্রীমতী হতভম্ব হতে গিয়েও হলো না। মনে হলো লোকটার ঠোঁটের ফাঁকে সামান্য যেন হাসির আভাস একটু। আর সেই মুহূর্তে শ্রীমতীর বুকের আগুন একেবারে বুঝি সত্তাশুদ্ধ জ্বালিয়ে দিল। দয়া, দয়া, এই লোকটা দয়া করলো তাকে, অনুগ্রহ দেখালো। পিছনে দাঁড়িয়ে এই সিটের লোকের বসা আর ওঠা নিশ্চয়ই লক্ষ্য করেছে অনেকক্ষণ ধরে, আর ওর প্রতিক্রিয়াও লক্ষ্য করেছে নিশ্চয়ই। তাই দয়া করে উঠে গেল না, তাই অনুগ্রহ দেখালো। আর মাথা সোজা রাখতে পারল না শ্রীমতী, মাথাটা পাশের জানলা আশ্রয় করল। বাড়ি, মাথাটা এখন আরও বেশি টলছে শ্রীমতীর। তাকে হেঁটে আসতে দেখে ঝি চাকর তটস্থ। কারো দিকে না চেয়ে শ্রীমতী শটান ভিতরের দিকে এগুলো। পাশের বসার ঘরে হই হল্লা হচ্ছে। সুবিনয়ের বন্ধুরা এসেছে, কেউ কেউ নিশ্চয়ই সস্ত্রীক এসেছে, আর হয়তো তারা তারই প্রতীক্ষায় আছে। সকলের ওপর দিয়ে সুবিনয়ের গলা শোনা যাচ্ছে। সিঁড়ি ভেঙে দোতলায় উঠে এলো শ্রীমতী, তারপর সোজা নিজের ঘরে। কিন্তু ঢুকতে না ঢুকতে হন্তদন্ত হয়ে দোরগোড়ায় সুবিনয় এসে দাঁড়ালো, অবাক মুখ। এ কি, তুমি ওপরে চলে এলে যে? এক ঝটকায় শ্রীমতী তার মুখোমুখি ঘুরে দাঁড়ালো। সুবিনয় হকচকিয়ে গেল। ইয়ে, হেঁটে বাড়িতে ঢুকলে শুনলাম? তুমি বেরোবার 5 মিনিটের মধ্যে আমি গাড়ি নিয়ে ফিরেছিলাম। সব থেকে কঠিন পরীক্ষা যেন এখনই, কথা বলতে হবে শ্রীমতীকে। বলল, ঠিক আছে, তুমি যাও এখন, আমার শরীর খারাপ। সুবিনয় ঘাবড়েই গেল। এই চোখ মুখ দেখেও বিশেষ কিছুই হয়েছে মনে হলো তার। কি হয়েছে? একজন ডাক্তার টাক্তার? তুমি যাবে এখন এখান থেকে, এই মুহূর্তে যাবে? মুখের ওপর এক পলক আগুনের ঝাপটা খেয়ে সভয়ে দুপা পিছিয়ে গেল সুবিনয়, আর তার মুখের ওপর দরজা দুটো সশব্দে বন্ধ করে দিল শ্রীমতী। কোনো রকমে চেয়ারটাই বসলো ধূপ করে। মাথার মধ্যে যেন আগুন জ্বলছে দাউ দাউ করে। বন্ধুরা অনেকেই এসেছে হয়তো, আর সকলে তারই অপেক্ষা করছে। আসলে মনে মনে ওরা বাসের লোকগুলোর মতোই ঘৃণা করে, অবজ্ঞা করে। শ্রীমতীর সমস্ত অস্তিত্বের মধ্যে আকর্ষণের এতটুকু ছিটে ফোটাও নেই কোথাও। তার মধ্যে কোনো রূপ কেউ কোনোদিন দেখেনি, সুবিনয়ও না। তবু সকলে কাছে আসে, তোয়াজ তোষামোদ করে। তার কারণ, রূপবতী না হোক, শ্রীমতী রূপাবতী। শুধু সেই জন্যে। কাণ্ডজ্ঞান শূন্য আক্রোশে ছোঁ মেরে টেলিফোনের রিসিভারটা তুলে নিল। অ্যাটর্নিকে হুকুম দেবে, হঠাৎ পাওয়া টাকাটার পাই পয়সা পর্যন্ত কোনো সেবা প্রতিষ্ঠানে দিয়ে দেবে। কিন্তু অ্যাটর্নির পরিচিত নাম্বারটা ঘুলিয়ে গেল। কত অপরিসীম বিরক্তিতে ফোন গাইডটা টেনে নিল। পাতা উল্টানোর অসহিষ্ণুতায় পাতা ছেঁড়ার দাখিল। ওদিকে সামনের ছাপা অক্ষরগুলো ঝাপসা দেখছে। চোখের সামনে ভেসে উঠছে ছোট চোখ, থ্যাবড়া নাক, স্বল্প বাস, যৌবন প্রাচুর্যে উচ্ছল একটা সাঁওতাল মেয়ের মুখ, আর তাকে ঘিরে ভদ্রলোকদের লোভাতুর জোড়া জোড়া চোখ। কিন্তু সেও পরিপূর্ণ। তার সঙ্গে এই 3 মহল প্রাসাদ বাড়ির শ্রীমতীর অনেক তফাৎ। আরও অসহ্য অসহিষ্ণু বিরক্তিতে গাইডে অ্যাটর্নির নাম খুঁজছে শ্রীমতী চৌধুরী।